Assalamualaikum, this is Zaifa. আজকে শেয়ার করব ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। বাংলাদেশ কনস্টিটিউশনের পার্ট 3 তে এই ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হয়েছে। আর আর্টিকেল 26 থেকে 47 পর্যন্ত প্রত্যেকটা সিটিজেনদের ফান্ডামেন্টাল রাইটস প্রদান করেছে, দ্যাট ইজ দ্য রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন, অ্যাসেম্বলি, অ্যাসোসিয়েশন, মুভমেন্ট অ্যান্ড প্রফেশন। এবং প্রিভিয়াস লস যেগুলো এই ফান্ডামেন্টাল রাইটস এর সাথে ইনকনসিস্টেন্ট হবে সেগুলো ভয়েড হবে। তার মানে স্টেটকে এটাও ডিরেক্ট করা আছে যে এমন কোনো ল মেক করা যাবে না যেটা এই রাইটসগুলোর সাথে ইনকনসিস্টেন্ট হয়। বাট ইন সাম কেসেস এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করতে ব্যর্থ হয় ফর দ্য ল্যাক অফ এনফোর্সমেন্ট অ্যান্ড মনিটরিং মেকানিজম। তো এখন দেখে নিই দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপল। তো এখানে আমি শর্ট করে জাস্ট হেডিংসগুলো বলে দিচ্ছি, আর্টিকেল ওয়াইজ দেন ডিসকাস করব। তো আর্টিকেল 26 এ বলা আছে লস ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস টু বি ভয়েড। আর্টিকেল 27 এ বলা আছে ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 28 এ বলেছে ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন। আর্টিকেল 29 এ বলেছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। আর্টিকেল 30 তে বলেছে প্রহিবিশন অফ ফরেন টাইটেলস এক্সেট্রা। আর্টিকেল 31 এ বলেছে রাইট টু প্রোটেকশন অফ ল। আর্টিকেল 32 তে বলেছে প্রোটেকশন অফ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 33 তে বলেছে সেফগার্ডস অ্যাজ টু অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। আর্টিকেল 34 এ বলেছে প্রহিবিশন অফ ফোর্সড লেবার। আর্টিকেল 35 এ বলেছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ ট্রায়াল অ্যান্ড পানিশমেন্ট। আর্টিকেল 36 এ বলেছে ফ্রিডম অফ মুভমেন্ট। 37 এ বলেছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি। আর্টিকেল 38 এ বলেছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেল 39 এ বলেছে freedom of thought and conscience and of speech. Article 40 তে বলেছে freedom of profession or occupation. Article 41 এ বলেছে freedom of religion. Article 42 তে বলেছে right to property. Article 43 তে বলেছে protection of home and correspondence. Article 44 এ বলেছে enforcement of fundamental rights. Article 45 এ বলেছে modifications of rights in respect of disciplinary law. আর্টিকেল 46 এ বলেছে পাওয়ার টু প্রোভাইড ইন্ডেমনিটি। আর্টিকেল 47 এ বলেছে সেভিং ফর সার্টেইন লস অ্যান্ড আর্টিকেল 47 এতে বলেছে ইনঅ্যাপ্লিকেবিলিটি অফ সার্টেইন আর্টিকেলস। সো নাও লেটস ডিসকাস ইন ডিটেইলস লস ইনকনসিস্টেন্ট উইথ ফান্ডামেন্টাল রাইটস টু বি ভয়েড। আর্টিকেল 26 অফ বাংলাদেশ কনস্টিটিউশনে বলেছে অল এক্সিস্টিং লস যেগুলো এই পার্ট 3 এর ফান্ডামেন্টাল রাইটস এর সাথে ইনকনসিস্টেন্ট হয় সেগুলো বিকাম ভয়েড আন্ডার দিস কনস্টিটিউশন। এবং স্টেট এমন কোনো ধরনের ল মেক করতে পারবে না যেগুলো সেই সব রাইটস এর সাথে ইনকনসিস্টেন্ট হয়। ইন আওয়ার জুরিসডিকশন আমরা যদি দেখি আনোয়ার হোসেন ভার্সেস বাংলাদেশ কেসটা, যেটা একটা পপুলার কেস, 8th অ্যামেন্ডমেন্ট কেস, যেটা সেখানেও এই সেম ভিউটাই এক্সপ্রেস করেছে। দেন ইকুয়ালিটি বিফোর ল, যেটা আর্টিকেল 27 গ্যারান্টিজ প্রত্যেকটা সিটিজেনই ইকুয়াল বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ লর যোগ্যতা রাখে। এখানে ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে ইকুয়ালদের মধ্যে ল ইকুয়ালি হবে এবং ইকুয়ালি অ্যাডমিনিস্ট্রেট মানে পরিচালিতও হবে। এখানে কোনো স্পেশাল প্রিভিলেজ থাকবে না কোনো বার্থ, ক্রিড এক্সেট্রা নিয়ে। দেন আছে ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন এক্সেট্রা। এই আর্টিকেল 28টা ইন্ট্রোডিউসই করা হয়েছে কিছু ক্লাসিফিকেশন মেক করার জন্য, অনলি অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। বাট এক্সেপ্ট যখন কোনো প্রভিশন মেক করা হয় ইন ফেভার অফ ওমেন, চিলড্রেন অ্যান্ড ব্যাকওয়ার্ড সেকশন অফ সিটিজেন, এবং ওমেনদেরও ম্যানদের পাশাপাশি ইকুয়াল রাইটস থাকবে ইন অল স্পেয়ার্স অফ দ্য স্টেট অ্যান্ড অফ পাবলিক লাইফ। দেন আছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। আর্টিকেল 29 ক্লজ 1 অফ দ্য কনস্টিটিউশন এটাই গ্যারান্টি করেছে যে প্রত্যেকটা সিটিজেনদের ইকুয়ালিটি অফ অপরচুনিটির সুযোগ থাকবে তাদের এমপ্লয়মেন্ট এবং অফিস ইন দ্য সার্ভিস অফ রিপাবলিকের ক্ষেত্রে। এখানে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ইকুয়ালিটি অফ অপরচুনিটি বলতে কিন্তু সেম ক্লাস বোঝাচ্ছে, নট ইকুয়ালিটি বিটুইন মেম্বার্স অফ সেপারেট ক্লাস। তো ক্লজ 2 তে বলেছে অফিস ইন দ্য সার্ভিস অফ বাংলাদেশের কোনো এমপ্লয়মেন্ট কোনো ধরনের ডিসক্রিমিনেট করা যাবে না অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ এক্সেট্রার ক্ষেত্রে। আর ক্লজ 3 তে বলেছে ক্লজ 1 and 2 এর কোনো প্রভিশনই ক্লজ 3 কে বাধা দিতে পারবেন ইন মেকিং স্পেশাল প্রভিশনস রিগার্ডিং ওই যে বললাম এনি ব্যাকওয়ার্ড সেকশন, সিটিজেন, ওমেন, চিলড্রেনদের ক্ষেত্রে। দেন আছে প্রহিবিশন অফ ফরেন টাইটেল এক্সেট্রা।
আর্টিকেল 30-তে বলেছে উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল অফ প্রেসিডেন্ট কোনো সিটিজেনই অন্য কোনো ফরেন স্টেট থেকে কোনো ধরনের টাইটেল, অ্যাওয়ার্ড বা অনার অ্যাকসেপ্ট করতে পারবে না। দেন আছে রাইট টু প্রোটেকশন অফ ল। আর্টিকেল 31টা বাংলাদেশের জনগণের প্রোটেকশন অফ ল নিয়ে কাজ করে, মূলত ইন রেসপেক্ট অফ লাইফ, লিবার্টি, বডি, রেপুটেশন অ্যান্ড প্রপার্টির ক্ষেত্রেও। বাট ইন স্পাইট অফ অল দিস থিংস অ্যান্ড ডিসিশনস অফ দ্য কোর্টস, রাইট টু লাইফ ইন বাংলাদেশ কিন্তু ফুললি সিকিউরড না, বিকজ এক্সট্রা জুডিশিয়াল কিলিংটা অবজার্ভ করা হচ্ছে আনফর্চুনেট। দেন আছে প্রোটেকশন অফ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 32-তে বলেছে কোনো মানুষই তার লাইফ বা পার্সোনাল প্রপার্টি থেকে ডিপ্রাইভড হবে না ইন অ্যাকর্ডেন্স উইথ ল। ডিপ্রাইভড মানে বঞ্চিত হওয়া। দেন আছে সেফগার্ডস অ্যাজ টু অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। এই আর্টিকেলটা মূলত আনরিজনেবল অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন থেকে প্রোটেকশন দেয়। এটার উপর আমার একটা ভিডিও আছে যদিও। তো যাই হোক, এই আর্টিকেল 33 ক্লজ 1 কিছু স্পেসিফিক প্রসিডিউরাল সেফগার্ড প্রোভাইড করেছে, যেমন ডিটেনশনে থাকা পার্সনের জানার রাইট আছে যে তাকে কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে তার পছন্দ অনুযায়ী লয়ারের সাথে কনসাল্ট করার রাইটও দিতে হবে এবং সেটা থেকে তাকে ডিনাইও করা যাবে না। আর ক্লজ 2-তে বলেছে অ্যারেস্টেড পার্সনকে অবশ্যই অ্যারেস্ট হওয়ার 24 আওয়ার্সের মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে প্রডিউস করতে হবে, অবশ্যই আসা যাওয়ার সময়টা বাদ দিয়ে, মানে কোর্টে আসা যাওয়ার সময়টা যেটা। এবং ক্লজ 4-এ বলেছে 6 মান্থসের বেশি কাউকেই ফার্স্ট প্লেসে ডিটেন করা যাবে না এবং ডিউরিং দিস টাইম তাকে অ্যাডভাইজারি বোর্ড দ্বারা শুনানির সুযোগ দিতে হবে। আর ক্লজ 5-এ বলেছে ডিটেইনড পার্সনের ডিটেনশনের গ্রাউন্ডসগুলো যাতে আর্লি কমিউনিকেট করার ট্রাই করে এবং ডিটেইনিং অথরিটিকে এটাও অথরাইজ করে যাতে ফ্যাক্টসগুলো ডিসক্লোজ না করে পাবলিক ইন্টারেস্টে। দেন আছে প্রহিবিশন অফ ফোর্সড লেবার। আর্টিকেল 34 ফোর্সড লেবারের প্রতি রেস্ট্রিকশন দিয়েছে, সকল ধরনের ফোর্সড লেবার প্রহিবিটেড, আর কেউ যদি এই প্রভিশন ভঙ্গ করে দেন আইন অনুসারে তিনি পানিশেবল হবে। দেন আছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ ট্রায়াল অ্যান্ড পানিশমেন্ট। আর্টিকেল 35 ক্লজ 1 এক্সপোস্ট ফ্যাক্টো লয়ের এগেনস্টে প্রোটেকশন দেয়। এক্সপোস্ট ফ্যাক্টো মানে হচ্ছে একজন ব্যক্তিকে এমন একটি কাজের জন্য পানিশ করা যাবে না যেটা কমিটেডের সময় অফেন্স হিসেবে কনসিডারই হয়। আর ক্লজ 2 ডাবল জিওপার্টির এগেনস্টে গ্যারান্টি দিয়েছে। ক্লজ 3 স্পিডি অ্যান্ড ফেয়ার ট্রায়ালের ক্ষেত্রে রাইট দিয়েছে। ক্লজ 4 সেলফ ডিসক্রিমিনেশনের এগেনস্টে প্রিভিলেজ দিয়েছে। আর ক্লজ 5 প্রোভাইডস টর্চার অ্যান্ড ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং পানিশমেন্টের ব্যাপারে বলেছে। এবং ক্লজ 6-এ বলেছে ক্লজ 3 অ্যান্ড 5 এক্সিস্টিং লয়ের কোনো অপারেশনকেই এফেক্ট করবে না যা ট্রায়ালের জন্য কোনো পানিশমেন্ট বা প্রসিজার প্রেসক্রাইব করে থাকে। দেন আছে ফ্রিডম অফ মুভমেন্ট। আর্টিকেল 36-এ ফ্রিলি মুভমেন্টের কথা বলেছে থ্রু আউট বাংলাদেশে, আসা যাওয়া, থাকা, চলা এক্সেট্রার ক্ষেত্রে। দেন আছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি। আর্টিকেল 37-এ বলেছে এভরি সিটিজেনদের রাইট আছে অ্যাসেম্বল করার অ্যান্ড যে কোনো পাবলিক মিটিংয়ে পার্টিসিপেট করার, তবে পিসফুললি অ্যান্ড উইদাউট আর্ম, যেটা তো আমরা করতেই পারি না। যাই হোক, তারপরে আছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেল 38-এ বলেছে প্রতিটা সিটিজেনদেরই রাইট আছে অ্যাসোসিয়েশন বা ইউনিয়নস ফর্ম করার, তবে কিছু অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন ফর্ম করার রাইট নেই কারো যেটার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন রিলিজিয়াস যে ব্যাপারটা বা ধর্ম বর্ণ নিয়ে বা ল্যাঙ্গুয়েজগত ভেদাভেদ এক্সেট্রা, এসব ক্ষেত্রে। দেন আছে ফ্রিডম অফ থট অ্যান্ড কনসায়েন্স অ্যান্ড অফ স্পিচ। আর্টিকেল 39 যেখানে ফ্রিডম অফ থট অ্যান্ড কনসায়েন্সের ব্যাপারটা গ্যারান্টিড করেছে, এই ফ্রিডম অফ থট অ্যান্ড কনসায়েন্সটা খুবই এসেনশিয়াল হিউম্যান পার্সোনালিটির ডেভেলপমেন্টের জন্য। আর অন দ্য আদার হ্যান্ড ফ্রিডম অফ স্পিচটা এসেনশিয়াল ফর দ্য ডেভেলপিং অ্যান্ড ফাংশনিং অফ ডেমোক্রেসি। আর উইদাউট ফ্রিডম অফ স্পিচ দেয়ার ক্যান নট বি এনি ডেমোক্রেসি। দেন আছে ফ্রিডম অফ প্রফেশন অর অকুপেশন। আর্টিকেল 40-তে বলেছে প্রত্যেকটা সিটিজেনদেরই এই রাইট আছে যে তারা যে কোনো লফুল প্রফেশন অর অকুপেশনে এন্টার করতে পারবে এবং চাইলে লফুল ট্রেড অর বিজনেসও করতে পারবে। দেন আছে ফ্রিডম অফ রিলিজিয়ান। আর্টিকেল 41-এ বলেছে প্রত্যেকটা নাগরিকদেরই তাদের যার যার ধর্ম পালন করার রাইট আছে এবং প্রত্যেকটা রিলিজিয়াস কমিউনিটিদেরও পাবলিক অর্ডার অ্যান্ড মোরালিটিকে মাথায় রেখে তাদের রিলিজিয়াস ইনস্টিটিউশন স্টাবলিশ, মেইনটেইন অ্যান্ড ম্যানেজ করতে পারবে। যদিও টার্গেটেড অ্যাটাকস অর রিলিজিয়াস মাইনরিটিস অ্যান্ড এথনিক মাইনরিটিস আর থ্রেট ফর ফ্রিডম অফ রিলিজিয়ন। দেন আছে রাইট টু প্রপার্টি। আর্টিকেল 42-তে বলেছে প্রত্যেকটা সিটিজেনদেরই প্রপার্টি অ্যাকুয়ার, হোল্ড বা ট্রান্সফার করার রাইট আছে। বাট কিছু ক্ষেত্রে লয়ে কিছু রেস্ট্রিকশনস আছে।
compulsory acquisition, nationalization and requisition of property permissible না without the authority of law, মানে যেখানে গভর্নমেন্ট দখল করবে সেটা বাদ। দেন আছে প্রোটেকশন অফ হোম অ্যান্ড করেসপন্ডেন্স। আর্টিকেল 43 গ্যারান্টি দিয়েছে হোম অ্যান্ড কমিউনিকেশনসের প্রাইভেসির। প্রতিটা নাগরিকেরই রাইট আছে তার নিজের ঘরে সেফ অ্যান্ড সিকিউর থাকার এগেনস্ট এন্ট্রি, সার্চ অ্যান্ড সিজার এবং আদার মিনস অফ কমিউনিকেশনস থেকে। বাট কিছু ক্ষেত্রে এসব রাইটসের উপর রেস্ট্রিকশন ইম্পোজ করা যাবে অন দ্য গ্রাউন্ড অফ সিকিউরিটি অফ দ্য স্টেট, পাবলিক অর্ডার, পাবলিক মোরালিটি বা পাবলিক হেলথের ক্ষেত্রে। দেন আছে এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস। এটা মূলত বলেছে যে সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইট ইনফোর্স করবে। আর্টিকেল 44 ক্লজ 1 বলেছে কোনো রাইট ইনফোর্স করার জন্য সুপ্রিম কোর্টে মুভ করার রাইটটাও একটা ফান্ডামেন্টাল রাইট। আর ক্লজ 2 বলেছে পার্লামেন্টকে অন্য আদার কোর্টে ফান্ডামেন্টাল রাইট ইনফোর্সের জুরিসডিকশন প্রদান করতে সক্ষম। বাট আর্টিকেল 102(1) আন্ডারে এই ধরনের কনফার সুপ্রিম কোর্টের পাওয়ারের ডেরোগেশন হতে পারে না। কনফার মানে এখানে প্রদান করাকে বোঝায়, আর ডেরোগেশন মানে হচ্ছে মর্যাদাহীন। তো কোর্টের অলওয়েজ ফান্ডামেন্টাল রাইট ইনফোর্সমেন্টের পাওয়ার থাকতে হবে। তারপর আছে মডিফিকেশন অফ রাইটস ইন রেসপেক্ট অফ ডিসিপ্লিনারি ল। আর্টিকেল 45 ইজ এ মডিফিকেশন অফ রাইটস ইন রেসপেক্ট অফ ডিসিপ্লিনারি ল। পার্ট 3 এর প্রভিশনস গুলো মেম্বার্স অফ ডিসিপ্লিনড ফোর্সেসদের জন্য অ্যাপ্লিকেবল না, তাদের ডিউটিস, মেইনটেনেন্স অফ ডিসিপ্লিন এগুলোর ক্ষেত্রে না। ডিসিপ্লিনারি লকে ফান্ডামেন্টাল রাইটসের এনফোর্সমেন্টের পরিধির বাইরে রাখা হয়েছে। দেন আছে পাওয়ার টু প্রোভাইড ইন্ডেমনিটি। আর্টিকেল 46 ন্যাশনাল লিবারেশন স্ট্রাগলের সময় বা বাংলাদেশের যে কোনো এরিয়াতে রক্ষণাবেক্ষণ বা রেস্টোরেশন বা মেইনটেনেন্সের সময় অ্যাক্টগুলোর ক্ষেত্রে ল দ্বারা ক্ষতিপূরণ প্রদান করে। তারপর আছে সেভিং ফর সার্টেন লস। আর্টিকেল 47 সার্টেন লস সেভ করেছে এবং ক্লজ 1 ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের জন্য ইন্ডেমনিটি ফর্ম চ্যালেঞ্জও গ্রান্ট করেছে। ক্লজ 2 কিছু লসকে প্রোটেকশন দিয়েছে ইন ফার্স্ট শিডিউল ইন স্পাইট অফ কনস্টিটিউশনের সাথে কিছু প্রভিশনের ইনকনসিস্টেন্সি থাকা সত্ত্বেও। আর ক্লজ 3 ইন্টারন্যাশনাল লয়ের আন্ডারে জেনোসাইড, ওয়ার ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এক্সেট্রার জন্য ডিটেনশন, প্রসিকিউশন অ্যান্ড পানিশমেন্টের প্রভিশনস আছে। আর যদি এই প্রভিশনসের সাথে কনস্টিটিউশনের কোনো আদার প্রভিশনের কনফ্লিক্ট হয় তাতেও এই ইন্টারন্যাশনাল লয়ের বিধান ভয়েড হবে না। দেন আছে ইনঅ্যাপ্লিকেবিলিটি অফ সার্টেন আর্টিকেলস। আর্টিকেল 47A তে বলেছে কোনো ব্যক্তির উপর যদি আর্টিকেল 47 এর ক্লজ 3 অ্যাপ্লাই করা হয় দেন তার সুপ্রিম কোর্টে যাওয়ার রাইট আছে ফর রেমিডিস আন্ডার দ্য কনস্টিটিউশন। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and hit the bell icon for new update. Till then, Allah Hafiz.